ছোটবেলায় বইয়ের পাতায় আর মানুষের মুখে জুম ঘরের গল্প অনেক শুনেছি দিনের পর দিন পাহাড়ে কাজ শেষে মানুষ নাকি এই ছোট্ট ঘরেই রাত কাটায়, কিন্তু কখনো জানা হয়নি আসলে একটা জুম ঘরের ভেতর কি থাকে, কেমন হয় সেই জীবন, কিভাবে তৈরি হয় এই ঘর, আর পাহাড়ের বুকের উপর দাঁড়িয়ে থাকা এই ছোট্ট কাঠের ঘরটা কেন এত গুরুত্বপূর্ণ। সেই কৌতূহল থেকেই আজ আমি চলে এসেছি একটা সত্যিকারের জুম ঘরে। এটা কোনো রিসোর্টের জন্য বানানো নয়, এটা সেই জুম ঘর যেটা এখনো ব্যবহার করা হয় জুম চাষের জন্য। আজ দেখব এই ঘরের ভেতর লুকিয়ে আছে কি গল্প, আর আপনাদেরও নিয়ে চলছি সেই গল্পের ভেতরে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন যাব জুম বিলাসে এবং আজকে আমি যাব রিয়েল জুম বিলাসে। দ্যাট মিনস কোনো রিসোর্টে না, আমরা এখন যেখানে জুম চাষ করা হয় ওরকম একটা জুম ঘরে যাব এবং ওইখানে গিয়ে এক্সপ্লোর করব অ্যান্ড আপনাদেরকে জুম ঘরটা ঘুরে দেখাবো। আমরা এখন আছি সদংপাড়াতে, লাস্ট নাইট এখানেই ছিলাম এবং আজকে যতটুকু পসিবল এক্সপ্লোর করব অ্যান্ড রিয়েল জুম এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। লাস্ট ভ্লগে যেটা দেখেছেন জুম বিলাসের, ওটা অ্যাকচুয়ালি রিসোর্ট ছিল, ইউ নো দ্যাট। অ্যান্ড রিসোর্টের জুম বিলাস এবং সত্যিকারের জুম ঘরের জুম বিলাস কিন্তু এক না, সো দিস এক্সপিরিয়েন্স উইল বি ডিফারেন্ট। আমাদের এই দিক দিয়ে যেতে হবে, এখানে দুটো রাস্তা আছে, ওয়াই জংশন। আমরা এই দিক দিয়ে গেলেই আমাদের জুম ঘরটা পেয়ে যাব। এখানে আগে পুরোটাই বাঁশ ছিল, ওরা বাঁশ কেটে জুমে যাওয়ার জন্য রাস্তা বানিয়েছে। আমাদের গাইডের অবস্থা দেখাই, কোথায় বসে আছে। হ্যালো, কি অবস্থা ভাই? কি আর বলি, এখানে কি করেন আপনি? থাকা জায়গা আমরা জুমে চলে আসছি, সামনে এটা আমাদের জুম ঘর। আজকে আমরা এখানে জুম বিলাস করব। বেসিক্যালি জুম বিলাস কিন্তু তেমন কিছু না, জাস্ট জুম ঘরে বসে সময় কাটানো। আপনারা যদি ভেবে থাকেন যে জুম বিলাসে গেলে মানুষ অনেক কিছু করে, ইটস নট লাইক দিস। প্রথমে আমি আপনাদেরকে জুম ঘরটা দেখাবো বাহির থেকে, দেন আমি ভেতরে যাব। একটা কথা বলে রাখি, এর আগে আমার যে জুম বিলাসের ভিডিওটা দেখেছেন লামাতে, ওইটা অ্যাকচুয়ালি রিসোর্ট। অ্যান্ড আমরা এখন যে জুম ঘরে যাব, এখন যে জুম বিলাস করবো, এটা কিন্তু রিয়েল জুম ঘর। মানে এখানে জুম চাষ হয় এবং জুম চাষের পারপাসেই এই জুম ঘরটা বানানো। প্রথমে পুরো জায়গাটা দেখুন, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ধান গাছ। আমরা যেমন সমতলে ধান চাষ করি, পাহাড়ে কিন্তু সমতলের মতো ধান চাষ করে না, তারা সাধারণত পাহাড়ে ধান চাষ করে থাকে, যেটাকে খাওয়ার সময় আমরা বলি জুমের চাউল বা জুমের চাউলের ভাত। এবং ওই চালগুলো এখানে উৎপাদন করা হয়। আপনারা যদি পুরো পাহাড়টা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে প্রচুর জায়গা নিয়ে তারা জুম চাষ করতেছে। আরেকটা কথা বলে রাখা ভালো, জুম চাষ মানে কিন্তু শুধুমাত্র ধান না, পাহাড়ে সব ধরনের ফসল চাষ কি মূলত জুম চাষ বলা হয়। বিকজ এখানে তারা ধান, আদা, রসুন সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে, ইভেন আনারস, কখনো কখনো পেঁপে। ডিপেন্ড করে যে পাহাড়টা কোন ধরনের সবজির জন্য সুইটেবল, সেটার উপর নির্ভর করে তারা কী চাষ করবে। জুম ঘরগুলো সাধারণত মাটি থেকে অনেকটা উঁচুতে হয়, এটার নিচে অনেক স্পেস আছে দেখতে পাচ্ছেন। এবং এই জুম ঘরগুলো বাঁশ দিয়ে তৈরি করা হয়। তারা এখানে যে বেড়া দিয়েছে এটাও বাঁশের, এবং এখানে যে খুঁটিগুলো আছে সেটাও বাঁশের, কখনো কখনো তারা কাঠ ইউজ করে থাকে। আরেকটা বিষয়, জুম ঘর কিন্তু পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে বানানো হয়ে থাকে, বিশেষ করে তারা যেখানে চাষ করে তার সর্বোচ্চ চূড়াতে, যদি সেখানে স্পেস থাকে। আদারওয়াইজ পাহাড়ের ঢালেও তারা কখনো কখনো তৈরি করে থাকে, বাট ম্যাক্সিমাম টাইম পাহাড়ের একদম চূড়াতে জুম ঘর তারা বানায়। আর এই জায়গাটা হচ্ছে এই পাহাড়ের সব থেকে উঁচু চূড়া, দ্যাটস ওয়াই এখানে তারা জুম ঘরটা বানিয়েছে। আমি এখন জুম ঘরের ভেতরে যাব। এটা সিঁড়ি, এখানে গাছের একটা বড় কাণ্ড আছে, এটাকে তারা খাঁচ কাটা করে রাখছে পায়ের স্টেপ বানানোর জন্য, যেন খুব সহজে এটার উপর উঠা যায়। সো লেটস গো। এই যে জুম ঘরের ভেতরে সাধারণত এরকম একটা মাচা থাকে, যেটার উপর তারা বসে থাকে, বাতাস খায়, খাবার খায়। আর এটা হলো জুম ঘরের ভেতরের অংশটা আপনাদেরকে দেখাই। দিস ইজ হোয়াট উই হ্যাভ ইন দ্য জুম ঘর। অ্যান্ড এগুলো দিয়ে তারা রান্না করে। এখানে পাতিল আছে, দেন পানির বোতল আছে, দেন এগুলো কেমিক্যাল, বিভিন্ন ধরনের চাষাবাদের জন্য এই কেমিক্যালগুলো ইউজ করা হয়, এগুলোও কেমিক্যাল। আর এটা হচ্ছে একটা ঝুড়ি, যে ঝুড়ি দিয়ে পাহাড়িরা বিভিন্ন ধরনের সবজি বা জুমের যে ফসলগুলো হয় সেই ফসলগুলো সংগ্রহ করে তাদের পাড়াতে নিয়ে যায়। এখানে একটা পার্টি আছে, কখনো কখনো জুম চাষ করতে করতে যখন রাত হয়ে যায় তখন তারা এখানেই থেকে যায়, এই জন্য এখানে পার্টিটা রাখা হয়েছে। অ্যান্ড এখানে তাদের জামা কাপড়ও আছে। আপনারা যখন জুম ঘরে আসবেন, যদি কেউ সামহাও আসেন এবং সেখানে যদি কোনো মানুষকে না দেখেন, তাহলে এখানে যে পানির বোতলগুলো থাকে সেই বোতল থেকে কখনো পানি পান করবেন না, বিকজ ওইটা পানি নাকি কোনো ধরনের কেমিক্যাল এটা কিন্তু আপনি জানেন না। হতে পারে সেটা পানি, অথবা হতে পারে সেটা তাদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় কোনো সার অথবা কীটনাশক, এনিথিং। সো
আগে মেক শিওর হবেন যে এটার ভেতরে কী আছে, দেন পান করবেন। অ্যান্ড আমি প্রেফার করবো জুম ঘরে আসলে বা পাহাড়ে আসলে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন, আদারওয়াইজ বিপদে পড়তে হবে। এখান থেকে পুরো তাদের চাষাবাদের যত জায়গা আছে সবগুলোই দেখা যাচ্ছে। এই দাদার নাম ক্লেমেন্ট ত্রিপুরা, তিনি আমাদেরকে আজকে বলবে কিভাবে তারা জুম চাষ করে। জুম চাষটা হচ্ছে মানে জুম যেটা মূলত চাষাবাদের একটা পদ্ধতিটাকেই, পাহাড়ে চাষাবাদ করার একটা পদ্ধতিটাকেই জুম চাষ বলা হয়। আর এই জুমে আমাদের পাহাড়ে তো যেমন আপনাদের শহরাঞ্চলে বিলে বছরে 2 থেকে 3 বার চাষাবাদ হইতো, আমাদের পাহাড়ে হচ্ছে শুধুমাত্র বছরে একবারেই চাষাবাদ হয়, সেটাও আবার বর্ষার মৌসুমে। যেমন এই যে এখন বর্ষার মৌসুম হচ্ছে, এখন আমরা এই যে এই চাষাবাদ আমাদের এইসব জুমের মধ্যে হচ্ছে মিক্সড ফ্রুট, বিভিন্ন প্রজাতির ফসল আমরা এই জায়গায় লাগাই, উৎপাদন করি। যেমন ধরেন তিল, আর হয়তো যদি আপনার ভুট্টা, ধান, আর বিভিন্ন প্রকারের যেমন মরিচ, তুলা, ওই সব মানে সব ফসলাদি মিলেই হচ্ছে জুম। আর ওই চাষাবাদের পদ্ধতিটাকে বলা হয় আর আপনার এই কী বলে জুম বলা হয় চাষাবাদের এই পদ্ধতিটাকে। আচ্ছা, মানে আমরা আগে ভাবতাম জুম চাষ বলতে স্পেসিফিক কোনো ফসল, জুম বলতে কোনো ফসল আছে ওইরকম না, মানে হ্যাঁ। পাহাড়ে যে ধরনের ফসল চাষ করা হয় সবগুলোকেই তারা জুম চাষ বলে, রাইট? সেটাই। জুম ঘরের সব থেকে শান্তি হলো এখানকার বাতাস। এখানে যখন আসবেন তখন প্রচুর বাতাস পাবেন, এবং এই বাতাসটা আমাদের ঢাকাতে ফ্যানের বাতাস অথবা 5 স্টার হোটেলে এসির বাতাস যেমন তার থেকে অনেক বেটার। এই বাতাসের যে শান্তি ওইটা আপনি ফ্যানের বাতাস, এসির বাতাস আর কোনো কিছুতে পাবেন না। ইটস ফিল লাইক ইউ আর ইন হ্যাভেন। দ্যাটস ওয়াই আমি বারবার এখানে চলে আসি, জুম ঘর চলে আসি। আপনারাও চাইলে আসতে পারেন। যখন পাহাড়ে যাবেন তখন আপনাদের স্থানীয় যে গাইড আছে, গাইডকে বলবেন যে আমাদেরকে জুম ঘরে নিয়ে যাও, তাহলে ওরা আপনাদেরকে জুম ঘরে নিয়ে আসবে। এখানকার মতো শান্তি, হ্যাভেনলি ফিলিং আপনি আর কোথাও আই থিঙ্ক পাবেন না। এখানে আসার পর আমার যে ফিলটা হচ্ছে, যদি এখানে সারা জীবনের জন্য থেকে যেতে পারতাম, যদি মানুষের কোলাহল কংক্রিটের শহর ছেড়ে এখানে স্থিরভাবে থাকতে পারতাম, তাহলে কত ভালো হতো। মানে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, কোনো কষ্ট নাই। একটা পাহাড়, আপনি এবং একটা জুম ঘর, আর কেউ নেই। কেন ইমাজিন দ্য মোমেন্ট, এটা কতটা পিসফুল হবে আপনাদের জন্য। ট্রাস্ট মি, আমার ইচ্ছে করছে এখানে সারা জীবনের জন্য থেকে যেতে, বাট বাস্তবতা অনেক কঠিন। চাইলেও পসিবল না এখানে সারা জীবনের জন্য থেকে যাওয়া। কিন্তু আপনারা যারা শহরে থাকেন বা গ্রামে থাকেন, যেখানেই থাকেন, কখনো জুম ঘরে আসেন নাই বা পাহাড়ে আসেন নাই, তারা এই ফিলগুলো বুঝতে পারবেন না। হয়তো অনেকে ভাবতে পারে যে আমি অ্যাক্টিং করতেছি, আমি ওভার অ্যাক্টিং করতেছি, বাট ইটস নট লাইক দ্যাট। এখানে আসলে আপনারা তখন বুঝতে পারবেন যে এই জায়গাগুলো কেমন, এবং এই জায়গাগুলো আপনাকে কতটা হ্যাভেনলি একটা ফিল দিবে, যেটা আপনাকে অন্য কোথাও দিবে না। অ্যান্ড ওয়ান মোর থিং, ভাই, তোমরা যারা প্রেম করো, তোমরা যারা গার্লফ্রেন্ডের পিছনে পিছনে ঘুরো, মেয়েদের পিছনে পিছনে ঘুরো, তারা একবার চিন্তা করো, মেয়েদের পেছনে ঘুরে সময় নষ্ট না করে তোমরা একবার এখানে আসো, এসে দেখো যে পাহাড়টা কত সুন্দর, পাহাড়টা কত বিশাল, এবং এই বিশালতার মাঝে আমাদের প্রবলেমগুলো কতটা ছোট। পাহাড়ে সাধারণত কোন ধরনের মানুষ বেশি আসে? আমি তো অনেক দিন যাবৎ পাহাড়ে ঘুরি, প্রায় 4-5 বছর হলো আমি রেগুলার পাহাড়ে ভ্রমণ করি। আমি যত মানুষের সাথে মিশেছি, যত মানুষকে চিনি, ভাই, বেশিরভাগ মানুষ এখানে আসার পর তাদের কষ্টগুলো ভুলে যায়, এবং এখানে আসছে জাস্ট কোলাহল থেকে একটু বিশ্রামের জন্য। মানে তাদের জীবনে যত সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোকে ছুটি দেওয়ার জন্য পাহাড়ে আসে। পাহাড়ে আসার পর তাদের কাছে মনে হয় যে তাদের লাইফে যে কষ্টগুলো আছে, দিস ইজ নাথিং। একটা জুম ঘর বাইরে থেকে দেখলে হয়তো খুবই সাধারণ একটা কাঠের ঘর, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা শুধু থাকার জায়গা নয়, এটা পাহাড়ি মানুষের পরিশ্রম, সংগ্রাম আর জীবনযাপনের একটা অংশ। আজকের এই ছোট্ট অভিজ্ঞতা হয়তো আমাকে পাহাড়ের সব গল্প শেখায়নি, কিন্তু একটা বিষয় বুঝিয়েছে, কোনো জায়গাকে সত্যিকার অর্থে জানতে হলে সেখানে শুধু ঘুরতে গেলে হয় না, সেখানকার মানুষের জীবনটাকেও একটু ছুঁয়ে দেখতে হয়। পাহাড়ের এমন অজানা গল্প, বাস্তব অ্যাডভেঞ্চার আর নতুন নতুন ভ্রমণের সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ শাকিল। আমি আবারও ফিরে আসবো আরেকটা অজানা পথ, আরেকটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।